হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ WBPCBর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারের আসা কোয়েশ্চেন। অবশ্যই ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের যে রিসেন্টলি পিসিবির এক্সাম চলছে, তো এটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা বারবার আমায় বলছিলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দিতে, তো অলরেডি আমি অনেকগুলো ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি স্যাম্পল কোয়েশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ার। তোমরা অবশ্যই দেখো, আর তোমরা এভাবেই আমায় সাপোর্ট করো, তো আমি নিশ্চয়ই তাহলে প্রত্যেকটা এক্সামের আগে এরকম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন পেপার এরকম কিন্তু আমি অবশ্যই দেবো। এবং তোমরা দেখছো যে আমি তোমাদের জন্য কিন্তু একদম এরকমভাবে স্যাম্পল কোয়েশ্চেন পেপার তৈরি করছি প্রত্যেকটা এক্সামের জন্য, এবং সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার তৈরি করছি, ঠিক আছে? তো এরকমভাবেই আমি প্রত্যেকটা এক্সামের আগেই দেবো। আর যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার এরকম প্রিভিয়াস ইয়ার বা স্যাম্পল কোয়েশ্চেন পেপার বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য বা আপডেটেড নোটিফিকেশান পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলো আজ ভিডিওটা শুরু করা যাক। যদি কারোর কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমার টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। তোমরা দেখেছো প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি যে আমায় যা কোয়েশ্চেন জিজ্ঞেস করে বা কোনো বুঝতে অসুবিধা, আমি কিন্তু তাদের হেল্প করি। তো অবশ্যই কিন্তু তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমায় কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নিও। দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে, পাইপ A can fill a tank in 10 hours, pipe B fill the same tank in 12 hours. Both the pipes are open to fill the tank after 3 hours. Okay, pipe A is closed, pipe B will fill the remaining part of the tank in কত আওয়ার্সে আর কি, ঠিক আছে? মানে পাইপ A আর B, দেখো A 10 ঘন্টায় ভর্তি করতে পারে, B 12 ঘন্টায় ভর্তি করতে পারে একটা ট্যাঙ্ক, তাই তো? তো ওরা দুজন মিলে একসাথে 3 ঘন্টা কাজ করেছে। 3 ঘন্টা কাজ করার পর পাইপ এটা কী হলো, বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। তখন বাকি কাজটা কে করলো? পাইপ বি করলো, ঠিক আছে? তো বলছে পাইপ বি রিমেনিং কাজটা কতক্ষণে করবে। তো চলো দেখে নিই অঙ্কটা, খুব সহজ অঙ্ক, ঠিক আছে? আর এই ধরনের অঙ্কই কিন্তু তোমরা এই পিসিবির এক্সামে দেখতে পাবে, অর্থাৎ পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্সামে কিন্তু এই ধরনের অঙ্কই দেখতে পাবে। আচ্ছা দেখি অঙ্কটা, তাহলে দেখো পাইপ এ 1 ঘন্টায় কতটা করে? 1/10, ঠিক আছে? পাইপ বি 1 ঘন্টায় কত করে? 1/12। আচ্ছা চলো আরও ইজিলি দেখাই আমি জিনিসটা। এ আমি একটু ওপরে লিখছি, হ্যাঁ, আমি জায়গাটাও পাবো না। হলে এ কতক্ষণ টাইম নিচ্ছে? 10 আওয়ার্স, তাই তো? বি টাইম নিচ্ছে 12 আওয়ার্স, রাইট? ক্লিয়ার? তাহলে 10 আর 12-এর এলসিএম কত? 60। তাহলে টোটাল কাজটা কত হয়ে গেল? 60 ইউনিট, ঠিক আছে? টোটাল মানে ট্যাঙ্কটার ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কত হয়ে গেল? 60, ঠিক আছে? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 বা টোটাল 60 ইউনিট ট্যাঙ্কটার মধ্যে জল ধরে। ক্লিয়ার? এ কত ইউনিট করে? এ করে 6 ইউনিট, কী করে? 60/10। আর বি কতটা করে? বি করে 5 ইউনিট। 1 ঘন্টায় কত করে? 5 ইউনিট, ঠিক আছে? এ করছে হলো 6 ইউনিট, বি করছে হলো 5 ইউনিট, ঠিক আছে? তাহলে দুজন একসাথে কত ইউনিট কাজ করছে? 6 + 5 = 11 ইউনিট, ঠিক আছে? কতক্ষণ কাজ করেছে? 3 ঘন্টা। তাহলে 11 × 3, তাহলে কত ইউনিট কাজ হয়ে গেল? 33 ইউনিট, ঠিক আছে? দুটো পাইপ মিলিয়ে কত ইউনিট কাজ করলো? 33 ইউনিট, ঠিক আছে? তাহলে রিমেনিং কত? টোটাল কত? 60। তাহলে রিমেনিং কত? -33। তাহলে কত হয়ে যাচ্ছে? 27 ইউনিট রিমেনিং, ঠিক আছে? এবারে এই 27 ইউনিট কে করবে? এই 27 ইউনিট কী বলেছে এখানে? দেখো এখানে বলেছে যে 27 ইউনিট কী করবে? বি একা করবে, তাই তো? তাহলে এই 27 ইউনিট বি একা করবে। ক্লিয়ার? এবারে বি 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে? বি 1 ঘন্টায় করে 5 ইউনিট কাজ, ঠিক আছে? তাই তো? তাহলে 27 ডিভাইডেড বাই যদি 5 করে দিই, তাহলে আমার টাইম বেরিয়ে যাবে। তাহলে 27কে যদি ডিভাইড করো, তাহলে 5 5 যা 25, তাহলে 2। তাহলে এখান থেকে কত হয়ে গেল? 5 আওয়ার। এটা অ্যাকচুয়ালি হবে 5 হোল 2/5, ঠিক আছে? তাহলে 2/5টাকে
আওয়ার থেকে আমি মিনিটে নিতে গেলে ইন্টু 60 করে দেবো, তাই তো? তাহলে 5 × 12 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 5 আওয়ার 12 × 2 24 মিনিটস। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, বারবার বলছি আমায় জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? এটা সোজা অঙ্ক একদম, ঠিক আছে? তোমরা বহুবার করেছো এই অঙ্ক। দেখো, যত বড় অঙ্ক তার সলিউশন কিন্তু তত সহজ হয়। ঠিক আছে? দেখো এই অঙ্কটা, ইন আ সার্টেন ক্লাস 72% অফ দ্য স্টুডেন্টস প্রেফার কোল্ড কফি অ্যান্ড 44% prefer fruit juice. If each of them prefer cold coffee or fruit juice and 48 students like both, the total number of student in the class is. দেখো, তাহলে আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ধরে নিচ্ছি 100। ক্লিয়ার? এর মধ্যে কি করছে, 72% হচ্ছে তোমার কি ভালোবাসে, প্রেফার কফি, আর 44% কি ভালোবাসে, 44% প্রেফার করে তোমাদের ফ্রুট জুস, তাই তো? তাহলে 72 + 44 করলে কত হয়, 116। ক্লিয়ার? এটা হয়ে যেতে তাহলে কত, 116। আমি টোটাল নাম্বার কত ধরেছি স্টুডেন্ট, 100, তাই তো? দেখো, তাহলে আইদার কফি আইদার ফ্রুট জুস কত হচ্ছে, 72 + 44 টোটাল কত হয়ে যাচ্ছে তাহলে 116। আমার টোটাল কত আছে, 100 নাম্বার অফ স্টুডেন্ট, তাই তো? কিন্তু এখানে তো হয়ে যাচ্ছে 116, তার মানে কি ব্যাপারটা কি, এর মধ্যে তো কিছু স্টুডেন্ট এমন আছে যারা কফি অ্যান্ড ফ্রুট জুস দুটোই পছন্দ করে। এখানে দেখো বলে দিয়েছে একটা কথা, ইফ ইচ অফ দেম প্রেফার কোল্ড কফি অর ফ্রুট জুস। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কফি আর ফ্রুট জুস দুটোই প্রেফার করে, সেই নাম্বারটা কত তাহলে 116 - 100, তাহলে সেটা কত হয়ে গেল, সেটা হয়ে গেল 16%। ক্লিয়ার? সেটা হয়ে গেল 16%, যারা কি দুটোই পছন্দ করে 16%, তাই তো? সেটাই দেখো এখানে বলা আছে 48। দেখো এখানে বলা আছে যে অ্যান্ড 48 স্টুডেন্ট লাইক বোথ, তাহলে 16%, ঠিক আছে? 16% = আমি বলতে পারি 48, তাই তো? 16% = আমি বলতে পারি 48, তাহলে আমার 100% মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট চেয়েছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বেরিয়ে যাবে। তাহলে 1 = কত হবে, 48/16, আর আমার 100% মানে কত হবে, ইন্টু 100, তাহলে কত হয়ে যাচ্ছে 3। তাহলে এটা টোটাল হয়ে যাচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট 300। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও, বারবার বলছি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে দেখবে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে নেক্সট অঙ্ক, P, Q and R are 3 consecutive odd numbers in ascending order. If the value of 3 times of P is 3 less than 2 times R, find the value of R. ঠিক আছে? আচ্ছা, কনজিকিউটিভ অড নাম্বার, কনজিকিউটিভ মানে কি পরপর, আর অড নাম্বার মানে কি, ধরো 1 + 2 করলে কত পেয়ে যাচ্ছ, 3। ঠিক আছে? দেখো 1-এর সাথে কত অ্যাড করলে পেয়ে যাচ্ছ, 3, তাহলে 2 অ্যাড করলে, তাই না? আবার মানে যে কোনো অড নাম্বারের সাথে তুমি যদি 2 করে অ্যাড করতে থাকো তাহলে কি পেয়ে যাবে, পরবর্তী অড নাম্বার পেয়ে যাবে। আর যে কোনো অড নাম্বারের সাথে 2 করে মাইনাস করতে থাকলে, ধরো 7 একটা অড নাম্বার, -2 করলে তাহলে কত পেয়ে গেলে 5, এটাও দেখো একটা অড নাম্বার, রাইট? তো তার মানে 2 করে আইদার প্লাস করতে হবে আইদার মাইনাস করতে হবে। ঠিক আছে? মানে আমি বলতে চাইছি পরের সংখ্যাটা পেতে গেলে প্লাস করতে হবে, আগের সংখ্যাটা পেতে গেলে মাইনাস করতে হবে 2। ক্লিয়ার? আমি যেহেতু শুধু এই কটা অঙ্কই খুব তাড়াতাড়ি করে বোঝানোর জন্য আমি একটু হয়তো তাড়াহুড়া করছি, যদি কোথাও অসুবিধা হয় বারবার বলছি জিজ্ঞেস করে নিও। এছাড়াও আমি চ্যাপ্টার ওয়াইজও যে ভিডিও ক্লাসগুলো দিয়েছি বা ভবিষ্যতেও দেবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখো, সেগুলোতে আরও ইন ডিটেলস আমি আলোচনা করব। তো যাই হোক, দেখো আমি তাহলে ধরে নিচ্ছি তিনটে আমার নাম্বার কনজিকিউটিভ কী কী আছে, পি, কিউ আর আর, তাই তো? আমি ধরে নিচ্ছি কিউটা এন। ঠিক আছে? কিউটা হলো এন, এটা একটা অড নাম্বার। আমি এইমাত্র কী বললাম, -2 করলে আগের সংখ্যাটা পেয়ে যাব, তাহলে পি কত হবে, n-2। বোঝাতে পেরেছি? আর যদি আর বলে তাহলে আর কত হবে, n+2। তাহলে দেখো পরপর তিনটে কনজিকিউটিভ অড নাম্বার হয়ে গেল। ঠিক আছে? n-2, n+2। ক্লিয়ার? এবার আমাকে কি বলেছে, ইফ দ্য ভ্যালু অফ 3 টাইমস অফ পি, তাহলে 3 টাইমস অফ পি তার মানে 3p = কী বলেছে, ইজ 3 লেস দ্যান 2 টাইমস অফ আর, অর্থাৎ 2 টাইমস অফ আর এর থেকে 3 লেস। এইটা আমায় বলে দিয়েছে, এই আমার ইকুয়েশান তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এবারে আমায় কী করতে হবে, জাস্ট পি আর আর এর ভ্যালু বসিয়ে দিলেই আমার অঙ্ক সলভ। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি জায়গার কমের জন্য, তোমরা একটু পজ করে দেখে নিও। ঠিক আছে? তাহলে আমার কী হয়ে গেল, 3p = 2r - 3।
ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখো এখানে আমি যদি ভ্যালু বসাই তাহলে কী হবে, 3 ইন্টু n মাইনাস 2 ইজুকাল টু 2 ইন্টু n প্লাস 2 মাইনাস 3। ক্লিয়ার? তাহলে এখানে কি আসছে, এখানে আসছে হলো তোমার 3n মাইনাস 6 ইজুকাল টু 2n প্লাস 4 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3n মাইনাস 6 ইজুকাল টু 2n প্লাস 1। ঠিক আছে, 2n প্লাস 1 আমি এবার একবারে করে দিচ্ছি। তাহলে এখান থেকে n ইজুকাল টু, এখান থেকে n এর ভ্যালু তোমরা বার করতে পারবে, n ইজুকাল টু হয়ে যাচ্ছে 7। ঠিক আছে, n ইজুকাল টু হয়ে যাচ্ছে 7। তাহলে n মানে কি, n মানে হলো আমার q, আমি q ইজুকাল টু n ধরেছিলাম। ঠিক আছে, আর r মানে কি ধরেছিলাম, তাহলে r মানে ধরেছিলাম হলো আমি n প্লাস 2। তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে, 7 প্লাস 2 মানে হচ্ছে 9 হয়ে যাবে আনসার। ঠিক আছে, এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে। সরি, আমি আগের অঙ্কগুলোর অপশানগুলো বলে দিইনি কোন অপশানটা হবে, তোমরা অপশানের মধ্যে তো আনসার পেয়েই যাবে, তো সেই অনুযায়ী অপশানগুলো হবে। ঠিক আছে, আমি আর অপশানটা বলে দিইনি। আচ্ছা চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, আ ভেসেল কন্টেইনস আ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 5:3 রেসপেক্টিভলি। হাউ মাচ অফ দ্য মিক্সচার must be siphoned off and replaced with water so that the mixture may be half milk and half water। ঠিক আছে, অর্থাৎ একটা ভেসেলে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 5:3। ঠিক আছে, বলছে কতটা মিক্সচার ওটার থেকে তুলে নিয়ে তার বদলে জল মেশানো হলো। ঠিক আছে, তাতে মিক্সচারটা কী হয়ে যাচ্ছে, হাফ মিল্ক আর হাফ ওয়াটার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি লাস্টে 1:1 রেশিও হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, 1:1 কী করে হলো, দেখো হাফ ইস টু হাফ। ঠিক আছে, তো এখানে যদি এলসিএম কত 2, তাহলে 2 বোথ সাইডে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হয়ে যাচ্ছে, 1:1। ক্লিয়ার? এটাও আমি বলে দিলাম, এটা তোমরা জানো আশা করি। আচ্ছা, তো চলো এবার আমি ধরে নিচ্ছি যে টোটাল যে ভেসেলটা সেটা 8 লিটার লিকুইড, 8 লিটার লিকুইড কী করতে পারে, কন্টেইন করতে পারে। ঠিক আছে, 8 লিটার। এবারে ধরে নিচ্ছি আমি এক্স লিটার লিকুইড কী করা হলো, তুলে নেওয়া হলো, মানে সরি এক্স লিটার মিক্সচার তুলে নেওয়া হলো। ঠিক আছে, এক্স লিটার কী হলো, মিক্সচার তুলে নেওয়া হলো, তার বদলে কী হলো, এক্স লিটার কী দিলাম আমি, ওয়াটার দিলাম। ভালো করে বুঝবে, এক্স লিটার আমি আরও শর্টকাটে করাতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে এক্স দিয়ে করাচ্ছি তোমাদের। আমি যখন এই চ্যাপ্টারটা করাবো তখন আবার শর্টকাটটাও দেখিয়ে দেবো নিশ্চয়ই। ঠিক আছে, কিন্তু এইটা এখন এরমভাবে এই জন্যই করাচ্ছি যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, যেহেতু শুধু একটাই অঙ্ক এই টাইপের, সেই জন্য। ঠিক আছে, অনেকগুলো টাইপ হলে তখন বোঝাতেও সুবিধা হয়। আচ্ছা, তো দেখো তাহলে এক্স লিটার কী হচ্ছে, মিক্সচার তুলে নিয়ে কী করছি, এক্স লিটার ওয়াটার আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো নতুন যে মিক্সচারটা তৈরি হলো, ঠিক আছে, আমার দেখো মিল্ক কত আছে 5, ওয়াটার কত আছে 3, তাই তো? তাহলে আমি কি করছি, এই ওয়াটারটা থেকে, এই 3 থেকে, ঠিক আছে, কি করছি আমি তো এক্স লিটার মিক্সচার তুলে নিচ্ছি, তাই না? তাহলে 3-র মধ্যে থেকে, ঠিক আছে, আমি যদি মানে এক্স লিটার মিক্সচার তুলে নিই, মানে বেসিক্যালি আমি পুরোটা মুছে দিলাম, একটু জায়গার অসুবিধা হচ্ছে বলে, তোমরা একটু পজ করে দেখে নিও। টোটাল আমি কী করছি, এক্স মিক্সচার তুলে নিচ্ছি, তার বদলে কী করছি, এক্স ওয়াটার দিচ্ছি, তাই তো? আমার এখানে ওয়াটার কতটা আছে, ওয়াটার আছে 3, তাই তো? ওয়াটার আছে আমার 3। তাহলে এই যে এক্স লিটার মিক্সচার, ঠিক আছে, এটার মধ্যে তাহলে কতটা ওয়াটার ছিল, 3/8 কি, তাই না? 3/8 তার মানে কি 3x/8 আমার ওয়াটার ছিল, তাই তো? তাহলে আমি 3 থেকে কী করছি, 3x/8 এই মিক্সচারটা আমি তুলে নিচ্ছি, তার বদলে আমি কী অ্যাড করছি, ওয়াটার অ্যাড করছি, কতটা, এক্স লিটার ওয়াটার অ্যাড করছি, তাই প্লাস এক্স। আশা করি বোঝা গেল, নতুন যে মিক্সচারটা তৈরি হলো তার মধ্যে যে ওয়াটারটা ছিল সেই ওয়াটারটা কত, এই যে 5:3 মধ্যে ওয়াটার কত, 3। ঠিক আছে, তার মধ্যে থেকে আমি কি করছি, 3x/8 লিটার মিক্সচার তুলে নিচ্ছি। কেন 3x/8 হলো, দেখো আমার এক্স লিটার মিক্সচার তো আমি তুলে নিচ্ছি, ঠিক আছে, তার মধ্যে ওয়াটার কতটা ছিল, 3/8, কি বোঝা গেল? সেই জন্য হচ্ছে 3x/8, সেই জন্য -3x/8 প্লাস এক্স কেন করলাম, কারণ আমি আবার এক্স লিটার ওয়াটার এর মধ্যে মেশাচ্ছি। বোঝা গেল? তাহলে নতুন মিক্সচারে যে ওয়াটারের কোয়ান্টিটি সেটা হলো এইটা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবারে নতুন যে মিক্সচারটা, ঠিক আছে, সেটার মধ্যে মিল্কের কোয়ান্টিটি কত, ঠিক আছে,
যে নতুন মিক্সচারটা সেটায় মিল্কের কোয়ান্টিটি কত হবে, মিল্ক কতটা আছে 5, ঠিক আছে। তার মধ্যে থেকে আমি কতটা মিক্সচার তুলে নেবো, 5x/8 তুলে নেবো। কেন, ভালো করে বোঝো, মিল্ক আছে 5, ঠিক আছে, মিল্ক আছে মানে অ্যাকচুয়ালি মিল্কের পার্ট কত, মিল্ক কতটা আছে 5/8 তো আছে মিল্ক, ঠিক আছে। টোটাল মিক্সচার 8, ঠিক আছে, তার মধ্যে 5/8 হলো মিল্ক, ক্লিয়ার। তো আমি ধরে নিচ্ছি এক্স লিটার মিক্সচার তুলে নিচ্ছি, তাহলে এক্সের 5/8 করলে কত হয়, 5x/8 হয় না, তাই জন্য 5 - 5x/8 করলাম। আশা করি বোঝাতে পেরেছি, ক্লিয়ার। তাহলে নতুন মিক্সচারে এটা হলো মিল্ক আছে, এটা হলো নতুন মিক্সচারের মিল্কটা, এটা ক্লিয়ার। এবারে কি বলছে, রিপ্লেস উইথ ওয়াটার দ্যাট দ্য মিক্সচার মে বি হাফ, ঠিক আছে। তার মানে আমার যে নতুন দুটো মিক্সচার বেরোলো, যে মিল্ক আর ওয়াটারে, ঠিক আছে, আমার কী কী বেরোলো তাহলে 3 - 3x/8 প্লাস এক্স, ঠিক আছে, ইকুয়াল টু 5 - 5x/8 আমি বলতেই পারি, কি বলতে পারি তো, কেন বলতে পারি, তার কারণ এই দুটোর যে রেশিও, মানে এই নতুন যে ওয়াটার আর এই নতুন যে মিল্ক, ঠিক আছে, এটার রেশিওটা কি 1:1, ঠিক আছে, 1:1। তো তো তাহলে আমি তো বলতেই পারি যে এটা ইকুয়াল টু এটা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখান থেকে যদি আমি সলভ করি তাহলে কী পাবো, এখান থেকে আমি এটা সলভ করলে পেয়ে যাচ্ছি 5x + 24 = পেয়ে যাচ্ছি 40 - 5x। তোমরা একটু সলভ করে দেখবে, কারণ আমি সলভ করে দিতে গেলে বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, সেই জন্য এখান থেকে ডাইরেক্ট একবারে এটা করে দিলাম, ঠিক আছে। এই সলভটা তোমরা করতে পারবে আশা করি, ঠিক আছে। তো এখান থেকে x = কত বেরিয়ে যাচ্ছে, x বেরিয়ে যাচ্ছে 8/5, ঠিক আছে, 8/5 হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু, ঠিক আছে। তাহলে কতটা মিক্সচার আমরা রিপ্লেস করেছি, তাহলে কতটা মিক্সচার রিপ্লেস করেছি আমরা, 8/5 ইন্টু 1/8, তাই তো, 8/5 ইন্টু 1/8, সরি এখানে বলেছে কতটা ওয়াটার রিপ্লেস করা, তো এক্সের ভ্যালু তো বেরিয়ে গেল, তাহলে আর আমার এটা করার দরকার নেই। যদি পার্ট অফ মিক্সচার রিপ্লেস বলতো তখন আমায় এটা করতে হতো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে, দেয়ার আর 2 আর্নস অন ওয়ান কন্টেন্স 2 হোয়াইট বলস অ্যান্ড 4 রেড বলস, ঠিক আছে, দ্য আদার কন্টেন্স 3 হোয়াইট অ্যান্ড 9 রেড বলস, all balls are of the same shape and size, from each urn one ball is drawn, what is the probability of getting both the balls of same color, ঠিক আছে। অর্থাৎ একটা কি করছে কন্টেনার, দুটো হোয়াইট বল আর 4টে রেড বল আছে, আর একটা কন্টেনারে 3টে হোয়াইট বল আর 9টা রেড বল আছে, ঠিক আছে। এবার সব বলগুলো শেপ আর সাইজ কিন্তু সেম, তাহলে কি প্রবাবিলিটি আছে যে 1 বল ইজ ড্রন, ঠিক আছে, মানে তাহলে কী হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ দ্য বলস অফ দ্য সেম কালার, ঠিক আছে, মানে যখনই তোলা হবে প্রবাবিলিটি কী আছে, যতক্ষণই তোলা হবে যে দুটো বলের কালারই সেম কালারের আসবে, ঠিক আছে। তো এটা বলার আগে তোমাদের আমি প্রবাবিলিটির একটা ফর্মুলা বলে দিই, ঠিক আছে, যেটা খুব খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস, ঠিক আছে, নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই নাম্বার অফ টোটাল আউটকামস, ঠিক আছে। এটার মানে কি, ধরো তোমার কাছে দুটো রেড বল আছে আর 4টে গ্রিন বল আছে সাপোজ, ঠিক আছে, টোটাল আউটকামস কত হবে 4 + 2 6, ঠিক আছে। এবারে রেড বল বললাম দুটো আছে, তাহলে রেড বলের প্রবাবিলিটি কত 2/6 হয়ে যাবে, আর গ্রিন বলের কত হয়ে যাবে 4/6, মানে এটা হলো 4টা কি, এটা হলো ফেভারেবল আউটকামস, ক্লিয়ার, বোঝাতে পেরেছি। তো চলো এবারে অঙ্কটা দেখে নাও কী হচ্ছে। তো ফার্স্ট যে আর্নটা আছে, ঠিক আছে, সেখানে হোয়াইট বল কটা আছে, হোয়াইট বল আছে দুটো, ক্লিয়ার, হোয়াইট বল কটা আছে দুটো, আর রেড বল কটা আছে, রেড বল আছে 4টে, ক্লিয়ার। তাহলে টোটাল বলস কটা হচ্ছে, টোটাল বল হচ্ছে 6টা, এইমাত্র আমি বোঝালাম টোটাল কত 4 + 2 6। আচ্ছা, সেকেন্ড যে কন্টেনার, ঠিক আছে, সেখানে হোয়াইট বল কটা আছে 3টে, আর রেড বল কটা আছে 9টা,
ঠিক আছে। টোটাল কত হচ্ছে? টোটাল আছে 12টা। ক্লিয়ার? এবারে আমার কি বলেছে? আমায় বলেছে যখনই তুলবো তখনই দুটোই সেম কালারের হবে, তাই তো? সেম কালারের হবে, তাহলে ফার্স্ট কন্টেনারের, ঠিক আছে, হোয়াইট বলের প্রবাবিলিটি কী হবে? 2/6, এই যে ফেভারেবল আউটকামস বাই নাম্বার অফ টোটাল আউটকামস, ঠিক আছে, ইন্টু হোয়াইট বল যেহেতু বলেছে সেই জন্য আমি হোয়াইট দুবারই কী তুলতে হবে সেম কালারের, তাহলে হোয়াইটের জন্য আবার কি করব? নাম্বার অফ ফেভারেবল আউটকামস 3 আর বাই টোটাল আউটকামস বাই 12। আশা করি বোঝাতে পারলাম যে দুবারই কি উঠবে? হোয়াইট কালার, সেম কালার উঠবে। তো এবার যখন দুবারই যখন রেড কালার উঠবে, ঠিক আছে, তাহলে রেডের ফেভারেবল আউটকামস কত? 4 বাই টোটাল আউটকাম 6, আর রেডের এইটা সেকেন্ড কন্টেনারের ক্ষেত্রে রেডের ফেভারেবল আউটকামস 9 বাই টোটাল আউটকামস 12, ঠিক আছে, সেম কালার। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে আমার দুটোই সেম কালারের বল ওঠার প্রবাবিলিটি। তো এটাকে যখন সলভ করে দেখে নেবে, তোমাদের আনসার আসবে 7/12, অপশান বি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। বারবার বলছি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমায় জিজ্ঞেস করে নিও, কমেন্ট সেকশনে আমায় জিজ্ঞেস করে নিও, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো। চলো নেক্সট অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটাও অনেক পরীক্ষাতেই আসছে, বারবার আসছে এই ধরনের অঙ্কটা কিন্তু, ঠিক আছে, এই টাইপের। দেখো কী বলছে, আর ট্রেন এক্স লিভস স্টেশন এ অ্যাট 3 PM অ্যান্ড রিচেস স্টেশন বি অ্যাট 4:30 PM, while another train Y leaves station B at 3 PM and reaches station A at 4 PM when they cross each other, ঠিক আছে। তো আমি দুটো স্টেশনের মধ্যে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এ আর বি দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স ধরে নিচ্ছি আমি ডি কিলোমিটার, ঠিক আছে, ডি কিলোমিটার, ঠিক আছে। তাহলে ট্রেন এক্স, ঠিক আছে, যে ট্রেন এক্স, ঠিক আছে, সে কী করছে? এক্স লিভস অ্যাট স্টেশনে 3 PM, ঠিক আছে, আর রিচেস স্টেশন বি কত? 4:30 PM, মানে তার টোটাল কত টাইম লাগছে? 1/2 আওয়ার, মানে এটা কত হচ্ছে? 3/2 আওয়ার। কোনো অসুবিধা নেই। তাহলে স্পিড অফ দ্য ট্রেন কত হবে? এক্সের স্পিডটা কত হবে? ফর্মুলাও আমি বলে দিচ্ছি। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? আমরা জানি স্পিড ইন্টু টাইম, তাই তো। তাহলে স্পিড ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এক্স ট্রেনের স্পিড কত হয়ে যাবে? এক্স ট্রেনের স্পিড হয়ে যাবে আমার D/3/2। তাহলে এখান থেকে কত এসে যাবে? 2D/3 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আমি মুছে দিচ্ছি। নেক্সট দেখো, এবার ট্রেন ওয়াই এর ক্ষেত্রে, ঠিক আছে, ট্রেন ওয়াই এর ক্ষেত্রে ওয়াইও সেম ডি ডিস্টেন্সই কভার করবে, কারণ পুরোটাই যাবে। সেটা কতক্ষণে? 1 আওয়ারে। কেন 1 আওয়ার? দেখো এখানে বলেই দিয়েছে 3 PM স্টার্ট করেছে আর 4 PM পৌঁছে গেছে, অর্থাৎ 1 ঘন্টায় টাইম লেগেছে, ঠিক আছে। তাহলে ওয়াই এর স্পিড কত? ওয়াই ট্রেনটার স্পিড কত? অবভিয়াসলি কত হবে? D/1, অর্থাৎ জি কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এবারে আমি ধরে নিচ্ছি যে দুটো ট্রেন মিট করবে এক্স আওয়ার্সে, ঠিক আছে, বা আমি জেড ধরে নিই, এখানে এক্স আছে, গুলিয়ে যেতে পারে। তো জেড আওয়ার্সে, ঠিক আছে, জেড আওয়ার্সে দুটো ট্রেন মিট করবে আফটার 3 PM, কিন্তু হ্যাঁ, আফটার 3 PM। কেন আফটার 3 PM বললাম? দেখো এটা ছাড়ছে 3 PM এ স্টেশন থেকে, আর এইটা ছাড়ছে ট্রেন ওয়াইটা, হ্যাঁ, এই যে ট্রেন ওয়াই লিভস স্টেশন বি, হ্যাঁ, এটাও 3 PM, ঠিক আছে। তো যেহেতু দুটোই 3 PM ছাড়ছে সেই জন্য আমি আফটার 3 PM বললাম, ঠিক আছে। যদি সেকেন্ড ট্রেনটা 3:30 ছাড়তো তাহলে কিন্তু আফটার 3:30 আমায় দেখতে হতো। তো যাই হোক, তো জেড আমি ধরে নিচ্ছি যে জেড আওয়ার্সের পর, ভালো করে বুঝবে, জেড আওয়ার্সের পর মানে আফটার 3 PM, জেড আওয়ার্সের পর দুটো ট্রেন কিন্তু ওরা একটাকে ক্রস করে যাবে। ক্লিয়ার? আফটার জেড আওয়ার্স, কোনো অসুবিধা নেই, ভালো কথা। তাহলে এই জেড আওয়ার্সে, ঠিক আছে, এই জেড আওয়ার্সে এক্স ট্রেন কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? স্পিড কত? 2D/3, ঠিক আছে। টাইম কত? জেড আওয়ার্স। তাহলে 2D/3 ইন্টু জেড আমি বলতে পারি। কেন? আবার সেম কথা, ডিস্টেন্স ইকুয়াল টু কী বললাম ফর্মুলাটা? স্পিড ইন্টু টাইম। তাহলে এক্স ট্রেনের স্পিড কত? 2D/3, আর কতক্ষণ টাইম নিচ্ছে সেটা যাওয়ার জন্য? জেড আওয়ার্স, ঠিক আছে। তো সেই জন্য 2D/3 ইন্টু জেড। আর ওয়াই ট্রেন তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে এই জেড আওয়ারে? ওর তো টোটাল ডি স্পিড, ঠিক আছে, ওর ডি স্পিড, আর কত? ডি ইন্টু জেড, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটা ভালো করে বোঝো। ধরো এদিক থেকে একটা ট্রেন আসছে এ থেকে,
আর বি থেকে একটা ট্রেন আসছে এই, ঠিক আছে, ওরা মিট করছে ধরো এইখানটায়, ঠিক আছে, তার মানে এই মিট করছে ধরো জেডে, ঠিক আছে, তার মানে জেড অবধি ও পুরো এতটা কভার করেছে আর জেড অবধি এ পুরো এতটা কভার করেছে, মানে কি টোটাল এ থেকে বি এর ডিস্টেন্সটাই তো টোটাল ডিস্টেন্সে তো আমি পেয়ে যাচ্ছি, তাই না, জেড আওয়ার্সে। কী বোঝাতে পারলাম? তাহলে আমি এই যে এক্স ট্রেন জেড আওয়ার্সে কতটা কভার করছে, জেড ইন্টু 2d/3 প্লাস ওয়াই ট্রেন কতটা কভার করছে, জেড ইন্টু ডি, ঠিক আছে, মানে স্পিড ইন্টু টাইম, মানে এটার ডিস্টেন্স প্লাস এক্স ট্রেনের ডিস্টেন্স প্লাস ওয়াই ট্রেনের ডিস্টেন্স ইকুয়াল টু আমি এ বির ডিস্টেন্স কত টোটাল, ডি বলতেই পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো জেড প্লাস টু z/3 = 1, ঠিক আছে, এটা সলভ করবে তাহলেই তোমরা এটা পেয়ে যাবে এই ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কি হচ্ছে 5z/3 = 1, তাহলে এখানে হয়েছে 3/5 আওয়ার, তাই তো, 3/5 আওয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে 3/5 আওয়ার মানে হচ্ছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 36 মিনিট, ঠিক আছে, কী করে ইন্টু 60 করে দেবে তাহলেই পেয়ে যাবে, ঠিক আছে, 3/5 আওয়ার ইন্টু 60 করলেই কত হয়ে যাচ্ছে 36 মিনিট, ঠিক আছে। তাহলে কখন ক্রস করবে এরা, 3টের সময় দুটো ট্রেনই ছেড়েছে, তাহলে 3টে প্লাস আরও 36 মিনিট করে দাও, তাহলে 3:36 PM ওরা মিট করবে, অপশান নাম্বার ডি। ক্লিয়ার? এই অঙ্কটা যত বড় দেখতে লাগছে অঙ্কটা কিন্তু ততটাই সহজ। দেখো, a part of monthly hostel charges is fixed and remaining depends on number of days one has taken food in the mess. When a student A takes food for 20 days, she has to pay rupees 1000, clear, as hostel charges, whereas a student B who takes food for 26 days pays rupees 1180 as hostel charges. Find the fixed charges and the cost of food per day, ঠিক আছে, ফিক্সড চার্জেস আর ফুড পার ডে কস্টটা জানতে চেয়েছে, খুব সহজ অঙ্ক। আমি এটার জন্য একটা সাদা পেজে চলে যাচ্ছে একদম, নইলে এই জায়গায় বোঝালে তোমরা বুঝতে পারবে না আমি যা লিখবো। তোমরা পজ করে অঙ্কটা পড়বে এবং দেখে নেবে। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভালো করে বোঝাচ্ছি বলে, তো সেই জন্য আমি আর অঙ্কটা পড়লাম না, মানে অঙ্কটা পড়লাম আর তোমরা বুঝতেই পারবে। আচ্ছা দেখো, তো আমি ফিক্সড চার্জ, ঠিক আছে, ফিক্সড যে চার্জটা সেটা আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, আর চার্জ যেটা পার ডে, ঠিক আছে, পার ডে যে চার্জেসটা, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা লিখে নেবে খাতায় আগে, তারপর বোঝার চেষ্টা করবে, তাহলে একবারে বুঝে যাবে। ক্লিয়ার? তো পার ডে চার্জেস কি, ফর টেকেন ফুড, ঠিক আছে, ফর টেকেন ফুড কত টাকা আমি ধরে নিচ্ছি সেটা ওয়াই পার ডে, ঠিক আছে, ওয়াই পার ডে। ক্লিয়ার? ফিক্সড চার্জ কত ধরলাম কি তোমার এক্স, আর পার ডে ফুড নেওয়ার জন্য ওয়াই টাকা, পার ডে ফুড নেওয়ার জন্য ওয়াই টাকা, ঠিক আছে। এবার কি দেওয়া আছে আমাদের, চার্জ পেড বাই স্টুডেন্ট এ ফর 20 days রুপিস, ঠিক আছে, মানে একটা স্টুডেন্টের 20 দিনের চার্জেস দেওয়া আছে, তাহলে কি বলতে পারি 20 দিনের চার্জেস, মানে একটা স্টুডেন্টের 20 দিনের, ঠিক আছে, 20 দিনের চার্জেস আমি কি বলতে পারি, ফিক্সড চার্জ, একটা তো ফিক্সড চার্জ আছে, ঠিক আছে, প্লাস আরও কী লাগছে 20 ইন্টু কী লাগছে চার্জ পার ডে, তাই না, ইজুকাল টু কত বলেছে সেটা বলে দিয়েছে 1000 রুপিস। ক্লিয়ার? তাহলে ফিক্সড চার্জ কত আমার এক্স প্লাস 20 দিনের চার্জ পার ডে কত ওয়াই, তাহলে 20 × y = 1000, এটা আমার ইকুয়েশন নাম্বার 1 তৈরি হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট দেখো চার্জেস, ঠিক আছে, চার্জেস পেড বাই স্টুডেন্ট বি কত দিনের জন্য, 26 ডেজের জন্য, কি বলেছে 26 ডেজের জন্য 1180 রুপিস দিতে হচ্ছে, তাই তো। তাহলে আবার সেম কনসেপ্ট, ফিক্সড চার্জ প্লাস কি 26 ডেজের পার ডে চার্জ, তাই না, 26 ডেজের পার ডে চার্জ ইজুকাল টু কি 1180, ঠিক আছে। তাহলে ফিক্সড চার্জ কত আমার এক্স প্লাস 26 ডেজের
আমার পার ডে চার্জ কত ওয়াই, তাহলে 26 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কত 1180। তাহলে এখান থেকে আমি ইকুয়েশন কী পেয়ে গেলাম, এক্স প্লাস 26 ওয়াই ইজ ইকুয়াল টু 1180। ক্লিয়ার? তাহলে আমার দুটো ইকুয়েশন কী কী তৈরি হলো দেখো, এক্স প্লাস 20y ইজ ইকুয়াল টু 1000। দেখো অঙ্কটা কিন্তু এতক্ষণ টাইম লাগবেই না করতে, আমি অ্যাকচুয়ালি ইন ডিটেলস তোমাদের ব্যাখ্যা করছি সেই জন্য এত টাইম লাগছে। সেকেন্ড ইকুয়েশন কি, এক্স প্লাস 26y ইজ ইকুয়াল টু কত 1180। ঠিক আছে, এখান থেকে এটা প্লাস, এটাকে এই দুটোকে সাবট্র্যাক্ট করে দাও, তাহলে এটা মাইনাস, সাবট্র্যাক্ট করলে কী হয়, সাইনগুলো নিচেরটা উল্টে যায়, তাহলে এক্স এক্স কেটে গেল, এখান থেকে কত এসে গেল -6y ইজ ইকুয়াল টু কত এসে গেল -180। তাহলে y ইজ ইকুয়াল টু কত এসে গেল, y ইজ ইকুয়াল টু এসে গেল 30। ঠিক আছে, y এসে গেল 30। y এর ভ্যালুটা এই ইকুয়েশন নাম্বার 1-এ বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু যদি ইকুয়েশন নাম্বার 1-এ বসাও তাহলে কত হবে, এক্স প্লাস 20y ইজ ইকুয়াল টু 1000। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স প্লাস 20 ইন্টু 30 ইজ ইকুয়াল টু 1000। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 1000 মাইনাস 600। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে এটা 400। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তো এই ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলো অঙ্ক নিয়ে আমি আলোচনা করলাম। কালকে যাদের পরীক্ষা আছে তারা এবং পরপর যে কন্টিনিউ যে পরীক্ষা আছে তোমাদের, ঠিক আছে, সবাই কিন্তু অঙ্কগুলো অবশ্যই দেখে যাও, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোথাও বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমায় জিজ্ঞেস করো। আর ভিডিওটা বারবার বলছি, সব ভিডিওগুলো তোমরা বেশি করে শেয়ার করো যাতে আমিও মোটিভেটেড হই। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো বারবার কেন শেয়ার করতে বলছি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ স্টুডেন্টদের এটা রিকোয়ারমেন্ট আছে, তাহলে আমি আরও বেশি করে খাটবো, তখন খাটতেও ভালো লাগে, তাই না? স্টুডেন্টদের পিছনে বা স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, খাটতেও তখন ভালো লাগে যে স্টুডেন্টরা এটা দেখছে, স্টুডেন্টদের এটা ভালো লাগছে। ঠিক আছে, তো সেই জন্য আমি এরকম প্রচুর আরও অনেক তোমাদের ভিডিওস দেবো যেগুলো তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হবে, এবং তোমরা একটা কমপ্লিট প্যাকেজ মানে সব কিছু পেয়ে যাচ্ছ এই চ্যানেলটার মধ্যে। তোমরা আপডেটেড নোটিফিকেশান পেয়ে যাচ্ছ, অ্যাডমিটেড সংক্রান্ত যে কোনো তথ্য, আর তোমরা দেখবে যে কোনো ইনফরমেশান পর্যন্ত আমি কিন্তু একদম পুরো মানে একটা চাকরির পরীক্ষার নোটিশ বেরোলো সেটা সম্বন্ধে যা যা ইনফরমেশান নতুন আপডেটেড বেরোয় সব কটা কিন্তু আমি দিয়ে দিই। ঠিক আছে, তোমরা আমার ভিডিওগুলো দেখবে পরপর, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, মানে এরকম নয় একটা নোটিফিকেশান বেরোলো আমি আপডেট দিয়ে দিলাম, ব্যাস সেইটার সম্বন্ধে আর কোনো নোটিফিকেশান দিলাম না। ঠিক আছে, আর আমি কিন্তু দেখবে যেটা জানি না সেটা কিন্তু আমি বলে দিই যে না এখন আমি সেটা সম্বন্ধে জানি না। ঠিক আছে, আপডেটেড কোনো ইনফরমেশান নেই। ক্লিয়ার? আমি কিন্তু ভুলভাল, হ্যাঁ কালকে বেরোবে, পরশু বেরোবে, অনেকেই আমায় কমেন্ট করো যে এটার নোটিফিকেশান কবে বেরোবে, ফুড এসআইয়ের নোটিফিকেশান কি সামনের মাসে বেরোবে। দেখো এগুলো কিন্তু খুব মানে আনপ্রেডিক্টেবল, যে নেক্সট মান্থেও বেরোতে পারে, তার পরের মাসেও বেরোতে পারে। ঠিক আছে, তো তাও একটা গেস করে হ্যাঁ এই মাসে হতে পারে, কিন্তু আমি কিন্তু বলে দিই না যে হ্যাঁ কনফার্ম পরের মাসে বেরোচ্ছে, কোনো এরকম ভুলভাল জিনিস কিন্তু আমি বলি না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে সব কিছু ইনফরমেশান সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর যারা নতুন চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, দিয়ে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে তোমরা সব কিছু কিন্তু ভিডিওর যে নোটিফিকেশানগুলোর আপডেটগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।